আচ্ছা, আমরা তাহলে থার্মোডাইনামিক্স দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। এবং থার্মোডাইনামিক্সের আহ, তাপগতিবিদ্যার একেবারে শুরুতেই যে ইস্যুটা আসে সেটা হচ্ছে তাপমাত্রা এবং তাপের মধ্যে তফাৎটা। সো আমি অলওয়েজ একাডেমিক ক্লাসেও এটা নিয়ে অনেক টানাহেঁচড়া করি অ্যাকচুয়ালি, যে আমরা না আসলে কোনটা তাপ এবং কোনটা তাপমাত্রা এটা পুরোপুরি বুঝতে পারি না। সো আমি আগে এখনো এই সেম জিনিসটা নিয়ে শুরু করব, যে আমার তাপ যেটা হচ্ছে হিট এবং তাপমাত্রা টেম্পারেচার, এই দুইটার মধ্যে আসলে বেসিক ডিফারেন্সটা কোথায়, বেসিক পার্থক্যটা কোথায়। আমাদের অনেক সময় এই তাপ এবং তাপমাত্রা দুইটা জিনিস অ্যাকচুয়ালি গুলিয়ে যায়। সো তাপ যখন বলি তখন হিট বলতে আমরা কি বুঝতেছি, টেম্পারেচার বলতে কি বুঝতেছি, এটা আমরা একটু গুলিয়ে ফেলি। সো আমরা জানি তাপ হচ্ছে শক্তি, আর তাপমাত্রাটা কি, বস্তুর তাপীয় অবস্থা। এইভাবে আপনারা মুখস্থ করছেন একদম খাস বাংলায়, বস্তুর তাপীয় অবস্থা। এখন আমি অ্যাকচুয়ালি এই ডাইমেনশন না, একটু অন্য ডাইমেনশনে কথাটা বলবো যাতে করে পরে যে আপনাদের বুঝতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি তাপ হচ্ছে একটা বস্তুর সকল কণার সামগ্রিক শক্তি ইন্ডিকেট করবে। আবার বলতেছি, কোনো একটা বস্তুর সবগুলি কণা বা সবগুলি উপাদানের সামগ্রিক শক্তিটা ইন্ডিকেট বা নির্দেশ করবে তাপ। আর তাপমাত্রা হচ্ছে পার্টিকুলার একটা কণা কতটুকু শক্তি নিয়ে আছে, সেটা হচ্ছে তার তাপমাত্রা। আমি একটু অন্যভাবে কথাটা আপনাদেরকে বলবো। দুইটা বস্তুর তাপমাত্রা এক হলেও তাপ ভিন্ন হতে পারে, আবার দুইটা বস্তুর তাপ এক হলেও তাপমাত্রা ভিন্ন হতে পারে। চলেন এই জিনিসগুলো নিয়ে টানাহেচড়া করি। দুইটি বস্তুর তাপমাত্রা এক হলেও তাপ ভিন্ন হতে পারে। এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝিয়ে বলি, নাহলে আপনাদের বুঝতে কষ্ট হবে। তাপমাত্রা এক, তাপ ভিন্ন হতে পারে। এক্সাম্পল হচ্ছে 1 কাপ ফুটন্ত পানি ও 1 পাতিল ফুটন্ত পানি। 1 কাপ ফুটন্ত পানি আপনার গায়ে পড়লে আপনি কিছুই হবে না, হয়তো বা একটু উ করবেন, কিন্তু দিন শেষে ভুলেও যাবেন ইনশাল্লাহ। কিন্তু যদি 1 পাতিল ফুটন্ত পানি গায়ের উপরে পড়ার দরকার নাই, ধারে কাছে আসলেই ভয় লাগে যে কখন গায়ের উপরে না পড়ে যায়। সো এই দুই সিচুয়েশনে দেখেন, দুটাই হচ্ছে ফুটন্ত পানি। ফুটন্ত পানির তাপমাত্রা কত? তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি। 1 পাতিল পানির তাপ বেশি কার তুলনায়? 1 কাপ ফুটন্ত পানির তুলনায়। সো তাহলে দুইটা বস্তুর তাপমাত্রা এক হলেও তাপ ভিন্ন হতে পারে, এটার এক্সাম্পল পেয়ে গেলাম। আবার দুইটি বস্তুর তাপ এক হলেও তাপমাত্রা ভিন্ন হতে পারে। সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে দুইটা বস্তুর আপনি তাপ এক করতেছেন কিন্তু তাদের তাপমাত্রা ভিন্ন হতেই পারে। এখন এইটার হিসাব নিকাশটা আসলে বোঝা যায় কিউ সমান এম এস ডেল থিটা থেকে।
দেখেন দুইটা ভিন্ন বস্তুর জন্য আপনি ধরেন ভর চেঞ্জ করে দিছেন, ভিন্ন ভিন্ন ভর এবং ভিন্ন ভিন্ন ডেল থিটা এর জন্য আমি কিউ এর মান কি সেম পেতে পারি না? যে তাপমাত্রার ব্যবধান অ্যাকচুয়ালি বিভিন্ন রকম করেও আমি অ্যাকচুয়ালি তাপ এক করতে পারি। যেমন ফর এক্সাম্পল আমার অ্যাকচুয়ালি ধরেন আপনি পানিও ফুটাচ্ছেন, দুধও ফুটাচ্ছেন, কথা বুঝবেন, তাপ কি শক্তি না? তাহলে পানিকেও আপনি যে পরিমাণ তাপ দিলেন, দুধকেও আপনি সেই একই পরিমাণ তাপ দিলেন, তাহলে একই পরিমাণ শক্তি আপনি দিচ্ছেন, কিন্তু দেখা যাবে তাপমাত্রা কিন্তু একইভাবে চেঞ্জ হচ্ছে না, তাপমাত্রা ভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। বা আরো সহজ এক্সাম্পল দেই, আপনি দুইটা ভিন্ন ভিন্ন ধাতব পদার্থকে একটা চুলার উপরে গরম করতে থাকেন, দুইটা কি একইভাবে গরম হবে? একইভাবে গরম হবে না, একজন একটু কম গরম হবে, একজন একটু কি গরম হবে, বেশি গরম হবে। সুতরাং আমরা তাপমাত্রা এক হলেও তাপ ভিন্ন হতে পারে, যেমন আবার তাপ এক হলেও তাপমাত্রা কি হতে পারে, ভিন্ন হতে পারে। অলওয়েজ খেয়াল রাখবো তাপটা হচ্ছে মোট শক্তির পরিমাণ, আর তাপমাত্রাটা হচ্ছে পার্টিকুলারলি কোন একটা বস্তুর তাপীয় অবস্থা। এবং এইখানে আমি আরেকটা এক্সাম্পল দিতে পছন্দ করি, সেটা হচ্ছে তাপমাত্রা এবং তাপের ডিফারেন্সিয়েশনটা এইভাবে করা যায়। ধরেন একটা বালতিতে আপনি পানি রাখছেন, এটা একটা বালতি, পাশে আরেকটা বালতি রাখলেন, দুইটা বালতি। এখন দুইটা বালতিতে আপনি যদি সেম উচ্চতায় পানি রাখেন, সেম উচ্চতায়, তাহলে বালতি দুইটার পানির পরিমাণ কি এক না ভিন্ন? দেখেন ডান পাশের বালতিতে আমি অ্যাকচুয়ালি বেশি পানি রাখতে পারবো যেহেতু এটার সাইজটা বড়, আরো একটু বড় সাইজের বালতি নেই, আঁকতেছি যখন তিনটাই একই, সমস্যা নেই। সো এই যে গাবদা গাবদা সাইজের একটা বালতি নিলাম, এটা বালতি না হয়ে গামলা হয়ে গেছে অ্যাকচুয়ালি। সো এই যে গামলা যদি হয়, তিনজনের মধ্যেই পানি একই উচ্চতায় আছে, তাহলে তিনটা বালতিতেই পানির বিভব শক্তি সমান। এই যে তিনটা বালতি, তিনটা বালতিতে একই উচ্চতায় পানি আছে, এখানে উচ্চতা এইচ, এখানে উচ্চতা এইচ, এখানে উচ্চতা এইচ, তাহলে এদের বিভব সমান, তিনটা বালতির বিভব সমান, কিন্তু তিনটা বালতির বিভব শক্তি আলাদা। কথাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তিনটা বালতির প্রত্যেকটার পানির জন্য বিভব সমান, তার মানে কি আপনি যদি একই পরিমাণ পানি নেন, সেই একই পরিমাণ পানির বিভব সমান, কিন্তু বিভব শক্তি তিনটার ভর কি সেম? এখানে ভর যদি m1 হয়, এটার ভর যদি m2 হয়, এটার ভর যদি m3 হয়, দেখেন m3 ইজ গ্রেটার দেন m2 ইজ গ্রেটার দেন m1, তার মানে m3gh ইজ গ্রেটার দেন m2gh ইজ গ্রেটার দেন m1gh। সুতরাং আমার শেষ বালতির বিভব শক্তি সবচেয়ে বেশি, দ্বিতীয় বালতির বিভব শক্তি তার থেকে কম, তৃতীয় বালতির বিভব শক্তি সবচেয়ে কম। তাহলে এই বিভব শক্তিটা হচ্ছে তাপ। আর তাপমাত্রা কি, এই যে এইচটা, এই এইচটাকে আমরা তাহলে তাপমাত্রার সঙ্গে তুলনা করব, এইচটাকে আমরা কিসের সঙ্গে তুলনা করব, তাপমাত্রা। আর এই যে এমজিএইচ, এমজিএইচ এখানে হচ্ছে বিভব শক্তি, মানে হচ্ছে তাপ। সো আশা করি ইনশাল্লাহ এইটা বুঝতে পারছেন আপনারা। এখন এখান থেকে আমি নেক্সট ডেফিনিশন যেটায় যাব, এটা ছিল হচ্ছে তাপমাত্রায় এবং তাপের মধ্যে রিলেশনশিপটা বা সম্পর্কটা। এবং ওই যে দেখেন কিউ সমান এম এস ডেল থিটা, এটা থেকে অ্যাকচুয়ালি তাপমাত্রার পরিবর্তনে কতটুকু তাপ সঞ্চিত হতে পারে, বা একটা বস্তুকে তাপ দেওয়ার ফলে তার তাপমাত্রা কিভাবে পরিবর্তিত হতে পারে, সেটা কিন্তু আমাদের আসে কোথা থেকে, কিউ সমান এম এস ডেল থিটা থেকে আসে।
এখন আমরা যখন তাপমাত্রা পরিমাপ করতে যাই, তাপ কিন্তু পরিমাপ করি না আমরা, আমরা অ্যাকচুয়ালি তাপমাত্রাটা মাপতে পারি। তাপ হচ্ছে তাপমাত্রা মাপার পর সেখান থেকে ডেরাইভ করা যায়। সো আমরা অ্যাকচুয়ালি তাপমাত্রা মেজার করি, তাপমাত্রা নির্ণয়। সো তাপমাত্রা নির্ণয়ের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে কোনো একটা তাপমিতিক ধর্ম দেখি। সো থার্মোমেট্রিক প্রপার্টি বা তাপমিতিক ধর্ম, থার্মোমেট্রিক প্রপার্টি। তাপমিতিক ধর্ম হচ্ছে যে ধর্মগুলো দেখে আমরা তাপমাত্রা পরিমাপ করতেছি, যে ধর্মগুলি দেখে আমরা কোনো বস্তুর তাপমাত্রা নির্ণয় করি, সেটা হচ্ছে তাপমিতিক ধর্ম। আর যে সকল বস্তুর তাপমিতিক ধর্ম দিয়ে আমরা তাপমাত্রা নির্ণয় করব তাদেরকে বলা হয় তাপমিতিক বস্তু, থার্মোমেট্রিক অবজেক্ট। যে সকল বস্তুর তাপমিতিক ধর্ম দেখে বস্তুর তাপমাত্রা নির্ণয় করা হয়, সেটা হচ্ছে আমার তাপমিতিক বস্তু। তাহলে তাপমিতিক ধর্ম চলে গেল, তাপমিতিক বস্তু চলে গেল। এইখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে রাখি আমি। ধরেন আমরা যখন পারদ থার্মোমিটার ব্যবহার করতেছি, পারদ থার্মোমিটারে, একটা পারদ থার্মোমিটারে পারদের কিসের পরিবর্তন দেখেন, আয়তনের পরিবর্তন দেখেন। যে পারদটা একটা বাল্বের মধ্যে ছিল, তাপমাত্রা বাড়ায় দিলে তার আয়তনটা বেড়ে যায়। তাহলে এখানে আমার তাপমিতিক ধর্মটা হচ্ছে আয়তন। আর তাপমিতিক বস্তু পারদ। এরপর ধরেন রোদ থার্মোমিটার হতে পারে। রোদ থার্মোমিটারে পদার্থের রোদ দেখে অ্যাকচুয়ালি তাপমাত্রা মেজার করা হয়। তাহলে রোদ থার্মোমিটারের তাপমিতিক ধর্মটা হচ্ছে রোদ। আর তাপমিতিক বস্তু হচ্ছে কোন একটা ধাতব বস্তু। সো এরকম অনেক কম্বিনেশন হতে পারে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি বেসিক একটা অবজেক্টের তাপমিতিক ধর্ম বা থার্মোমেট্রিক প্রপার্টি দেখেই আমরা তাপমাত্রাটা নির্ণয় করি। এখন কোন বস্তুটাকে আমরা তাপমিতিক বস্তু হিসেবে নিব, এইখানে কিছু স্ট্যান্ডার্ড আছে। আমি এই জিনিসটা একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। ধরেন একটা বস্তুর সকল তাপমাত্রায় যদি পরিবর্তন সুষম না হয় তাহলে সেটা তাপমিতিক বস্তু হতে পারবে না। সো আমরা এটা খুব কেয়ারফুল থাকতে হবে। একটি বস্তুর সকল তাপমাত্রায় পরিবর্তন সুষম না হলে তাকে তাপমিতিক বস্তু হিসেবে
ব্যবহার করা যাবে না বা উচিত হবে না। দেখেন আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। ধরেন টেম্পারেচারের সঙ্গে তার কোনো একটা প্রপার্টির পরিবর্তন, এইদিকে হচ্ছে টেম্পারেচার আর এইদিকে হচ্ছে তার প্রপার্টি বা ধর্ম। সো তাপমাত্রা বাড়াচ্ছি, প্রপার্টিটাও যদি লিনিয়ারলি বাড়ে, জিনিসটা খেয়াল করবেন টেম্পারেচারের সঙ্গে সঙ্গে প্রপার্টির যে পরিবর্তন। আমি এখানে ঢাল সবসময় কি পাচ্ছি, একটা ধ্রুব ঢাল পাচ্ছি না, তাহলে কনস্ট্যান্ট রেটে তার পরিবর্তন হচ্ছে, যে পরিবর্তনের হারটা এটা ধ্রুব থাকতেছে। সো তাহলে এই যে প্রপার্টি, এই যে প্রপার্টির পরিবর্তন তাপমাত্রার পরিবর্তনের সাপেক্ষে এটা কি থাকতেছে, ধ্রুব থাকতেছে। সো এটা একটা ভালো তাপমিতিক বস্তু। কিন্তু যদি ঘটনাটা এরকম হয়, টেম্পারেচারের সঙ্গে সঙ্গে আমার যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টি লিনিয়ারলি চেঞ্জ না হয়ে নন লিনিয়ারলি চেঞ্জ হয়, অবস্থাটা যদি এরকম হয়, সর্বনাশের ব্যাপার। এক এক তাপমাত্রায় সে এক এক ভাবে পদার্থ পরিবর্তিত হচ্ছে, তাহলে আপনার এটা কিন্তু ভালো তাপমিতিক বস্তু না। এই তাপমিতিক বস্তু যদি আপনি ব্যবহার করেন, আপনাকে বারবার যে কোথায় পরিবর্তন কিরকম হয়েছে সেটার সঙ্গে অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট করতে হবে, তাহলে এটা ভালো তাপমিতিক বস্তু নয়। এটাকে আমি একেবারে বলবো জঘন্য তাপমিতিক বস্তু। তাহলে পারদ কেন একটা ভালো তাপমিতিক বস্তু? কারণ পারদের যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, অ্যাকচুয়ালি পারদের স্ফুটনাঙ্ক অনেক অনেক বেশি। সো পারদের স্ফুটনাঙ্ক অনেক বেশি হওয়ার কারণে এর যে পরিবর্তনটা এটা লিনিয়ার হয়। এই কারণে পারদ একটা কি বস্তু, ভালো তাপমিতিক বস্তু। এখন আসেন আমাদের এই যে তাপমিতিক ধর্মটা ব্যবহার করে আমরা যখন তাপমাত্রার স্কেলটা ডেভেলপ করব, তখন তাপমাত্রার স্কেল দুই ভাবে ডেভেলপ করা হয়। একটা হচ্ছে এক স্থির বিন্দুর সাপেক্ষে, আর আরেকটা হচ্ছে দুই স্থির বিন্দুর সাপেক্ষে। এখন যখন এক স্থির বিন্দুর সাপেক্ষে আমরা নির্ণয় করি, রেফারেন্সটা হয় হচ্ছে পানির ত্রৈধ বিন্দু, একটাই বিন্দু। তাহলে পানির ত্রৈধ বিন্দুটাকে আদর্শ বা রেফারেন্স ধরা হচ্ছে। এবং এক স্থির বিন্দুর সাপেক্ষে যে তাপমাত্রার স্কেলটা, এটা নিম্ন তাপমাত্রায় পরিমাপের জন্য খুব কার্যকর একটা স্কেল। মানে আমি যদি এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রার যে স্কেলটা আছে এটা ব্যবহার করি, এটার সাহায্যে অ্যাকচুয়ালি নিম্ন তাপমাত্রা পরিমাপ করতে পারবো। আর দুই স্থির বিন্দুর সাপেক্ষে যদি তাপমাত্রার স্কেলটা আমরা নির্ণয় করি, দুইটা স্থির বিন্দু, একটা হচ্ছে পানির গলনাঙ্ক ও পানির স্ফুটনাঙ্ক। এবং দুই স্থির বিন্দুর সাপেক্ষে যদি তাপমাত্রা নির্ণয় করতে যান, এখানে অ্যাডভান্টেজটা কি, এই স্কেলটার সুবিধাটা হচ্ছে থার্মোমিটার ত্রুটিপূর্ণ হলেও তা দিয়ে সঠিক তাপমাত্রা পরিমাপ করা যায়। এখন এইখানে একটা জিনিস না বললেই না, পানির ত্রৈধ বিন্দুটা অনেক সময় আমাদের একটা কনফিউশন তৈরি করে। সো ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্টটা কি? ট্রিপল পয়েন্টটা হচ্ছে
যে তাপমাত্রা ও চাপে পানি তিনটি অবস্থার যে কোনোটিতে থাকতে পারে তাকে ত্রৈধ বিন্দু বলে। এখন তিনটা অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। সো এটাকে বলা হয় ফেজ ডায়াগ্রাম বা দশা চিত্র। সো আমরা যদি ফেজ ডায়াগ্রামটা বা দশা চিত্রটা আঁকি, এটা হচ্ছে ডান দিকে এক্স অক্ষে হচ্ছে তাপমাত্রা আর ওয়াই অক্ষে হচ্ছে চাপ। এটাকে বলা হয় হচ্ছে পানির দশা চিত্র। চিত্রটা দেখতে অনেকটা এইরকম। দশা চিত্রটা দেখতে অনেকটা এরকম। আচ্ছা, এই রেখাটা আসলে এইরকম না হয়ে এইভাবে চেঞ্জ হয়, এটা এইভাবে শিফট হয়। তো আমি একটু বুঝিয়ে বলতেছি। তাপমাত্রাটা যত বাড়াতে থাকবো, পানি আস্তে আস্তে ততই স্ফুটনাঙ্গের দিকে যাবে এবং সে বাষ্পের দিকে পরিণত হবে। তাহলে এই যে দেখেন, নিচের দিকে তাপমাত্রা যতই বাড়াচ্ছি ততই সেটা কি হবে, বেশি বাষ্প হবে। এখন আপনি তাপমাত্রা অনেক বাড়াইছেন কিন্তু চাপ আবার বাড়ায় রাখছেন। এখন যদি পানির ক্ষেত্রে চাপ বাড়িয়ে রাখি, পানি কিন্তু সহজে বাষ্পীভূত হতে পারবে না, কারণ তরল থেকে গ্যাস হওয়ার জন্য পানির আয়তনটা বাড়তে হচ্ছে। সুতরাং আমার যদি চাপ বেশি থাকে, তাপমাত্রা বেশি থাকা সত্ত্বেও সেটা হয়ে যাবে তরল। এখন যদি তাপমাত্রা কম থাকে আবার চাপও অনেক বেড়ে যায়, তখন সেটা কি হয়ে যায়, কঠিন। সো এই যে বিন্দুটা আছে, এই বিন্দুতে দেখেন একই সাথে সে বাষ্প, তরল, কঠিনে যে কোনোটায় অবস্থান করতে পারে, আমরা সার্টেইন হতে পারবো না। এই বিন্দুটাকে বলা হয় ত্রৈধ বিন্দু। এখন এই ত্রৈধ বিন্দুতে থাকার জন্য আমার ন্যূনতম যে সংকট তাপমাত্রা, ক্রিটিক্যাল টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস লাগবে এবং সংকট চাপ লাগবে। সেই চাপটা হচ্ছে 4 মিলিমিটার পারদ চাপ, খুবই কম। দেখেন 4 মিলিমিটার পারদ চাপ কত কম। এক বায়ুমণ্ডলীয় চাপ সমান হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপ। সেখানে 4 মিলিমিটার পারদ চাপ, বুঝতে পারতেছেন যে এত কম চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি পানিটাকে কি করতে পারবো, কঠিন, তরল, গ্যাসীয় যে কোনো অবস্থায় রাখতে পারবো। সো এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব? এটা কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব ল্যাবরেটরির ভিতরে, আপনার আমার ঘরে সম্ভব না, কারণ ঘরে চাপটা অনেক বেশি। আপনাকে চাপটা কমিয়ে আনতে হবে। যদি আপনি এরকম করতে পারেন, অলমোস্ট বায়ুশূন্য অবস্থায় যেতে পারেন, তাহলে চাপ কমে আসবে। চাপ কমতে কমতে যদি 4 মিলিমিটার পারদচাপে চলে আসে এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি বজায় রাখতে পারেন, তখন যে আপনি কি পাবেন, ত্রৈধ বিন্দু পাবেন। এখন এই ত্রৈধ বিন্দুতে বস্তুর যে ধর্ম, সেই ধর্মটাকে যদি আমরা এক্স টিআর দ্বারা প্রকাশ করি, এক্স টিআর হচ্ছে ত্রৈধ বিন্দুতে বস্তুর তাপমিতিক ধর্ম। আর এক্স যদি হয় যে কোনো তাপমাত্রায় তাপমিতিক ধর্ম, তাহলে থিটা ইকুয়ালস টু এক্স বাই এক্স টিআর 273.16 কেলভিন। খেয়াল করেন এই যে স্কেলটা, এটা কিন্তু কেলভিনে ডেভেলপড। কেন কেলভিনে ডেভেলপড তার ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। আপনি যদি টেম্পারেচারটা ওই যে ডিগ্রি সেলসিয়াসে নেন, 0 ডিগ্রিতে আপনি গ্যাঞ্জামে পড়ে যাবেন। কারণ কি, 0 ডিগ্রিতে আপনার অ্যাকচুয়ালি এই যে থিটার মান যদি 0 চলে আসে, দেখেন তো বাম পাশে থিটার মান যদি 0 আনতে যান, সেক্ষেত্রে হয় এক্স এর মান 0 করতে হয় অথবা এক্সটিআর এর মান অসীম করতে হয়, যেটার কোনোটাই পসিবল না। এই কারণে আমাদের এই স্কেলটা অ্যাকচুয়ালি কেলভিনে প্রকাশিত। আর
যদি কেলভিনে প্রকাশিত হয়ে থাকে, খেয়াল করেন কেলভিনে আপনি 0 কেলভিনের ধারে কাছে যেতে গেলে অনেক কম তাপমাত্রা মাপতে পারতেছেন। সো এই জন্যই শুরুতে বলছিলাম যে এই স্কেলটা দিয়ে খুব নিম্ন তাপমাত্রা মাপা সম্ভব। এখন এক্স তো বিভিন্ন রকম হতে পারে। এক্স আসলে কি কি হতে পারে? এক্স এটা হতে পারে চাপ, আয়তন, রোধ, যে কোনোটা হতে পারে। যেহেতু একটা মাত্র প্রপার্টি, আমরা শুধুমাত্র যে কোনো একটার পরিবর্তন দেখব। ধরেন আমি চাপের পরিবর্তন দেখতেছি তাপমাত্রার সঙ্গে সঙ্গে, চাপের পরিবর্তন দেখছি, তাহলে এই থার্মোমিটারটা হচ্ছে স্থির আয়তন থার্মোমিটার। দেখেন, আমরা একটা গ্যাসের ক্ষেত্রে প্যারামিটার জানি কি কি। একটা গ্যাসের কয়টা প্যারামিটার আছে? তিনটা। একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে আয়তন, আর একটা হচ্ছে তাপমাত্রা। আবার বলতেছি, যে কোনো গ্যাসের ধর্ম যখন আমরা পর্যালোচনা করতে যাই, যে কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা চলক নেই তিনটা। একটা হচ্ছে তার চাপ, একটা হচ্ছে তার আয়তন, আর একটা হচ্ছে কি তার তাপমাত্রা। এখন তাহলে এইখানে এই যে থিটা যখন আমি লিখছি, চাপ দেখে তাপমাত্রা নির্ণয় করতেছি। এখন আমরা তাপমাত্রার সঙ্গে কার পরিবর্তন দেখতেছি? চাপের। তাহলে অবশ্যই আয়তন কি থাকতে হবে? ধ্রুব থাকতে হবে। এবার থিটা ইকুয়ালস টু, আমি যদি আয়তনের পরিবর্তন দেখি, তাহলে অবশ্যই চাপ ধ্রুব থাকতে হবে। তাহলে এটা হতে হবে স্থির চাপ থার্মোমিটার। সুতরাং আপনার যদি কখনো বলে স্থির আয়তন থার্মোমিটারে আপনি কি মাপবেন? তাপমাত্রা মাপবেন। কি দেখে? চাপের পরিবর্তন দেখে। স্থির চাপ থার্মোমিটারও আপনি তাপমাত্রা মাপতেছেন কিসের পরিবর্তন দেখে? আয়তনের পরিবর্তন দেখে। এটাই হচ্ছে এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের একেবারে ডিটেলস। এবার আসবো আমরা দুই স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের ডিটেলসে। দুই স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়। আমি যদি দুইটা স্ট্যাটিক পয়েন্ট নেই, একটা হচ্ছে বরফ বিন্দু আর একটা হচ্ছে বাষ্প বিন্দু, তাহলে দেখেন বরফ বিন্দুটা হচ্ছে বরফ বিন্দু, আর এখানে হচ্ছে বাষ্প বিন্দু। বরফ বিন্দুতে প্রপার্টিটা x0, বাষ্প বিন্দুতে প্রপার্টিটা x100, আর যে কোনো তাপমাত্রায় প্রপার্টিটা x। এখন এখানে মজাটা হচ্ছে আমরা আসলে তাপমাত্রা যখন মাপি তখন কি পদার্থের কি দেখতেছি? প্রপার্টি দেখতেছি। তার মানে অ্যাকচুয়ালি রেশিও বা অনুপাত দেখি। সো যদি সেলসিয়াস স্কেলে হয় 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, এটা সি। ফারেনহাইট স্কেলে হলে 32 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে এফ, এটা 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলে 273 কেলভিন, এটা হচ্ছে কে, এটা 373 কেলভিন। তাহলে একটা জিনিস খেয়াল করেন, প্রতি ক্ষেত্রেই আমরা আসলে রেশিও বা অনুপাতটা দেখতেছি। আমরা এখানে কি দেখতেছি? রেশিও বা অনুপাত। খেয়াল করেন আমার এই যে রেশিও বা অনুপাতটা সব ক্ষেত্রেই কি থাকবে? ধ্রুব থাকবে। যে স্কেলেই যায় না কেন আমার রেশিও বা অনুপাত ধ্রুব থাকবে। তাহলে রেশিও বা অনুপাত যদি ধ্রুব থাকে, সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি x - x0 / x100 - x0 equals to c - 0 / 100 - 0 equals to f - 32 / 212 - 32 equals to k - 273 / 373 - 273। একসাথে সবগুলা স্কেল আসলে এইখানে ডেভেলপ হয়ে যায়।
তো আপনারা অনেক কষ্ট করে যারা স্কেল মুখস্থ করছেন কিচ্ছু করতে হবে না, শুধু এইটুকু মনে রাখেন অ্যাকচুয়ালি এইখান থেকেই আপনি চাইলে ত্রুটিপূর্ণ স্কেলের সাহায্যেও তাপমাত্রা নির্ণয় করে ফেলতে পারবেন। কিভাবে? এক্স, এই এক্সটা হচ্ছে আননোন বা অজানা। সুতরাং আপনার যদি ত্রুটিপূর্ণ স্কেল দেওয়া থাকে তখন এক্স হচ্ছে ত্রুটিপূর্ণ স্কেলের পার্ট, আর বাকি প্রকৃত স্কেল পার্ট তো ডান পাশের জিনিসগুলো আছেই। সো আমি ডিরেক্টলি আপনাদেরকে একটা ম্যাথ দিয়ে দেখাবো, জাস্ট সরাসরি ম্যাথে চলে যাই। একটি ত্রুটিপূর্ণ স্কেল বরফ বিন্দুতে 5 ডিগ্রি সেলসিয়াস ও বাষ্প বিন্দুতে 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদর্শন করে। ওই ত্রুটিপূর্ণ স্কেল 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদর্শন করলে কেলভিন স্কেলে প্রকৃত তাপমাত্রা কত হবে? সো এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এইটা যখন অ্যান্সার করতে যাব, আমি কিন্তু একটু আগেই বলছি একটা ইকুয়েশন দিয়ে আমি সব ম্যাথ করব। তাহলে আমি একটা ইকুয়েশন জানি, এক্স মাইনাস এক্স জিরো ডিভাইডেড বাই x100 - x0 সমান কেলভিন স্কেলে বের করতে বলছে, তাহলে কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273। সো এখন তাহলে এক্স, এক্স হচ্ছে ত্রুটিপূর্ণ স্কেলের পার্ট 30, x0 ত্রুটিপূর্ণ স্কেলের বরফ বিন্দু, x100 ত্রুটিপূর্ণ স্কেলের বাষ্পবিন্দু সমান কে মাইনাস 273 ডিভাইডেড বাই এখানে নিচে পাচ্ছি 100। তাহলে 25/90 ইকুয়ালস টু কে মাইনাস 273 বাই 100। সুতরাং কে এর যে মানটা আসবে সেটা এখন আমরা ক্যালকুলেট করে ফেলি। কে এর মানটা যদি ক্যালকুলেট করতে যাই 2500/90, এটাকে যোগ করব 273 দ্বারা, 300.77, 300.77 কেলভিন হবে আমার অ্যাকচুয়ালি প্রকৃত তাপমাত্রা। কোন স্কেলে? কেলভিন স্কেলে। এইভাবে অ্যাকচুয়ালি আপনি একটা ত্রুটিপূর্ণ স্কেল ব্যবহার করে সরাসরি প্রকৃত স্কেলের পার্টটাও কি করতে পারেন? বের করতে পারেন। সো এই যে দেখেন, এখনো পুরোপুরি তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রা নির্ণয় শেষ হয়নি, আরেকটু আছে। সো সেই একটু অংশটা আমি দেখাই দিই আপনাদেরকে। যে একটু অংশ আছে সেটা হচ্ছে আপনারা পড়ছেন আগেই, c/5 ইকুয়ালস টু f-32/9 ইকুয়ালস টু k-273/5। এইটা আপনারা পড়ছেন। এবং এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে রাখি, del c/5 ইকুয়ালস টু del f/9 ইকুয়ালস টু del k/5। এটা কখন লাগবে? এটা লাগবে, নিচের সূত্রটা লাগবে যদি ভিন্ন ভিন্ন স্কেলে তাপমাত্রার পরিবর্তন মেজার করতে দেওয়া হয়। আমার তাপমাত্রার পরিবর্তন সেলসিয়াস স্কেলে যা হয় কেলভিন স্কেলেও তাই হয়। সো এখান থেকে মাথায় রাখি আমরা সেলসিয়াস ও কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তন
একই হবে। এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু আছে, কিউ সমান এম এস ডেল থিটা। ডেল থিটা আপনি ডিগ্রি সেলসিয়াসে রাখেন বা ডিগ্রি কেলভিনে যেখানেই রাখেন না কেন, ডাজন্ট ম্যাটার। কারণ কি? কারণ সেলসিয়াস স্কেলে 10 ডিগ্রি পরিবর্তন মানে আসলে কেলভিন স্কেলেও 10 ডিগ্রি পরিবর্তন, কিন্তু সেলসিয়াস স্কেলের 10 ডিগ্রি পরিবর্তন ফারেনহাইট স্কেলের 18 ডিগ্রি পরিবর্তন। সো প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে 1 ডিগ্রি কেলভিন পরিবর্তন আর 1.8 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন। সো আমাদের এই জিনিসগুলা জানা থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমাদের মোটামুটি এতক্ষণে কি গেল, তাপমাত্রার স্কেলটুকু শেষ হলো। এবার নেক্সট বাংলা প্যাচাল, মানে আজকের পুরো ক্লাসটাই যেহেতু বাংলা প্যাচালের, এখন আমি একটু তাপ গতিবিদ্যায় যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমগুলো নিয়ে আলোচনা করব, যে তাপ গতিবিদ্যার সিস্টেম কি। সবার আগে বুঝতে হবে সিস্টেম কাকে বলে। সো সিস্টেম তো সিস্টেমে, সিস্টেম আবার কাকে বলে। সো আগে আমরা সিস্টেম কাকে বলে সেটা শিখে নিই। সিস্টেম অ্যাকচুয়ালি এই ডেফিনিশন গুলো আপনাদের কাজে দিবে কোথায় আমি বলি। আপনাদের যেহেতু এখনো এইচএসসি পরীক্ষা হয় নাই, তাহলে 1 নম্বরের কোশ্চেন হিসেবে কিন্তু সিস্টেম কাকে বলে চলে আসতে পারে। সো এখন মানে হচ্ছে বিরক্ত লাগলেও সিস্টেম কাকে বলে সেটা আপনাদেরকে পড়তে হবে। সিস্টেমটা হচ্ছে, আমরা যখন পরীক্ষা নিরীক্ষা গুলা করি জড় জগতের, পুরা জড় জগৎ নিয়ে তো চিন্তা ভাবনা করি না, আমরা জড় জগতের একটা অংশ নিয়ে চিন্তা করি। তাহলে জড় জগতের যে অংশটুকু পরীক্ষা নিরীক্ষার সময় আমরা বিবেচনা করি তাকে তাপীয় সিস্টেম বলা হয়। তাহলে সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, জড় জগতের যে অংশটুকু আমরা পরীক্ষা নিরীক্ষার সময় বিবেচনা করি তাকে সিস্টেম বলে। যেমন ধরেন আপনি ভাত রান্নার সময় ভাতের পাতিলটাই কিন্তু একটা সিস্টেম, তাপগতীয় সিস্টেম। কেন? কারণ আপনি ওই শুধুমাত্র ভাতের পাতিলটা দেখতেছেন, আর কিচ্ছু কিন্তু দেখতেছেন না। এখন একটা সিস্টেম 2 রকম হতে পারে। অ্যাকচুয়ালি সিস্টেম 2 রকম না, 3 রকম হওয়া সম্ভব। সো আমরা 3 রকম সিস্টেম দেখব। এক হচ্ছে উন্মুক্ত সিস্টেম, দুই হচ্ছে বদ্ধ সিস্টেম, আর 3 হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। এখন দেখেন, উন্মুক্ত সিস্টেম এটা পরিবেশের সঙ্গে ভর শক্তি দুইটাই বিনিময় করতে পারবে। পরিবেশের সাথে ভর ও শক্তি বিনিময় করতে পারে। এক্সাম্পল দিচ্ছিলাম একটু আগে, ভাতের পাতিল। ভাতের পাতিলে ভাত রান্না করতেছেন, ঢাকনার ফাঁক দিয়ে গ্যাসটা বের হয়ে আসতেছে। তাহলে গ্যাসটা ভিতরের পানির কিছুটা ভর চলে আসলো না, আবার কিছুটা তাপও নিয়ে আসলো। তাহলে পরিবেশের সাথে ভর শক্তি দুইটাই বিনিময় করতে পারতেছে। এবার আসেন বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম হচ্ছে পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করতে পারে।
কোনো ভর বিনিময় করতে পারবে না। সো এটার ভালো এক্সাম্পল হচ্ছে থার্মোফ্লাস্ক। আপনি একটা থার্মোফ্লাস্কের মধ্যে যদি পানি রেখে দেন, ফুটন্ত পানি রেখে দেন, তারপর মুখ বন্ধ করে দেন, দীর্ঘ সময়ে ওই থার্মোফ্লাস্কের ভিতরের পানিটা আস্তে আস্তে ঠান্ডা হবে। তার মানে শক্তিটা সে পরিবেশের সঙ্গে বিনিময় করতে পারতেছে। কিন্তু থার্মোফ্লাস্কের মুখ বন্ধ থাকলে কোনো পানি বাইরে আসবে? আসবে না। সো শুধুমাত্র শক্তি বিনিময় করতে পারছে। এখন বিচ্ছিন্ন সিস্টেম, এটা হচ্ছে পরিবেশ দ্বারা বিন্দু মাত্র প্রভাবিত হয় না। ভর ও শক্তি কোনোটাই বিনিময় করতে পারে না। এই হচ্ছে আমাদের তাপগতীয় সিস্টেম। এখন সিস্টেম যখন বুঝে যাচ্ছি, এই সিস্টেম থেকে আমরা অ্যাকচুয়ালি তাপগতীয় প্রক্রিয়ায় যাব, যে তাপগতীয় কি কি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো দেখে ফেলবো। সো তাপগতীয় টোটাল প্রক্রিয়াগুলো দেখার আগে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পড়ায় নিব। তাহলে যেটা হবে, প্রত্যেকটা প্রক্রিয়ায় আমি প্রথম সূত্রটাকে অ্যাপ্লাই করে দিতে পারবো। সো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা একটু কুইক ওভারভিউ করে যাব। প্রথম সূত্রে কি ছিল? আপনি যে পরিমাণ তাপ দিচ্ছেন ডিকিউ, এটা ইকুয়ালস টু ডিইউ অন্তঃস্থ শক্তির পরিবর্তন প্লাস কৃত কাজ। এটা ছিল প্রথম সূত্র। অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করেন, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা অ্যাকচুয়ালি বলতে গেলে এটা কিন্তু শক্তির সংরক্ষণশীলতার নীতিরই একটু ভিন্ন রকম জাস্ট প্রয়োগ। কিভাবে? খেয়াল করেন তো, যে পরিমাণ শক্তি দিচ্ছেন এই শক্তি কোনোটাই কি লস হচ্ছে? লস হচ্ছে না। শক্তির একটা অংশ যাচ্ছে আমার কি অন্তঃস্থ শক্তির পরিবর্তনে, আরেকটা অংশ যাচ্ছে কৃতকাজে। ওকে, এখন প্রশ্নটা হচ্ছে এখন কোনটা কখন পজিটিভ হবে, কোনটা কখন নেগেটিভ হবে, এটা আমাদের জানা লাগবে। তাহলে ডিকিউ পজিটিভ কখন? আমি যদি বাইরে থেকে কাউকে তাপ দেই, তাহলে কি তার তাপ বেড়ে যাবে। সুতরাং ডিকিউ পজিটিভ হবে যদি বাইরে থেকে তাপ প্রদান করা হয় বা সিস্টেম তাপ শোষণ করে। দেখেন, আপনি বাইরে থেকে তাপ প্রদান করতেছেন, তার মানে কি সিস্টেম তাপটাকে শুষে নিচ্ছে। আর নেগেটিভ হবে যদি সিস্টেম তাপ বর্জন করে বা তাপ বাইরে বের হয়ে আসে। এটা হচ্ছে আমার ডিকিউ এর জন্য কখন পজিটিভ নেগেটিভ। ডিইউ অন্তঃস্থ শক্তির পরিবর্তন পজিটিভ হবে যদি তাপমাত্রা বাড়ে। জিনিসটা দেখেন, তাপমাত্রা বাড়া মানে কি? গ্যাসীয় সিস্টেমে অণুগুলোর ছোটাছুটি বা গতিশক্তি বাড়া। তার মানে অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পেলে। আর ডিইউটা নেগেটিভ হবে যদি আমার তাপমাত্রা কমে বা অণুগুলোর গতিশক্তি যদি হ্রাস পায়। সুতরাং এই দুইটা গেল ডিকিউ এবং ডিইউ এর জন্য। এখন আসেন ডিডব্লিউ। ডিডব্লিউ কখন ধনাত্মক হবে, কখন ঋণাত্মক হবে? ডিডব্লিউ
ডিডাব্লিউ ধনাত্মক হবে যদি সিস্টেম দ্বারা কাজ সম্পাদিত হয়, সিস্টেম কাজ করে। এখন সিস্টেম যখন কাজ করবে তখন আসলে সিস্টেমটা প্রসারিত হচ্ছে, তার মানে কি গ্যাসীয় সিস্টেমের প্রসারণ হলে। আর ডিডাব্লিউটা নেগেটিভ হবে যদি সিস্টেমের উপর কাজ করা হয়। আর সিস্টেমের উপরে কাজ সম্পাদিত হলে গ্যাসীয় সিস্টেমের অ্যাকচুয়ালি সংকোচন হবে। সুতরাং এই যে দেখেন আমরা সবগুলা জিনিস পেয়ে গেছি, কিন্তু আরো কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে, সেগুলো আমরা একটা একটা করে পড়ে ফেলি। ডি ইউ অন্তস্থ শক্তির পরিবর্তন এন সিভি ডিটি, যখন শুধুমাত্র অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে আর কিচ্ছু হচ্ছে না, এটা একটা ধ্রুব আয়তন প্রক্রিয়া, তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন এটা হচ্ছে ধ্রুব আয়তন প্রক্রিয়া। তারপর ডিডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে পিডিভি। এখন খেয়াল করেন, আয়তনের যদি পরিবর্তন না হয় কৃতকাজ হবে না, তার মানে ধ্রুব আয়তনে কৃতকাজ শূন্য। এখন আমরা বলতেছিলাম যে আমি আপনাদেরকে 5টা সিস্টেম পড়াবো, কিন্তু সিস্টেম পড়ার আগে দেখেন এই সংজ্ঞা থেকে আবার একটু গ্যাঞ্জাম লেগে গেল। গ্যাঞ্জামটা কি? সিভি সিপি কি? তাহলে আমরা সিপি ও সিভি এর পরিচয়টা জেনে যাই। সিপি ও সিভি এর পরিচয় ও পারস্পরিক রূপান্তর। তাহলে সিপি, সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের সিপি সিভি সবসময় ডিরেক্ট দেওয়া নাও থাকতে পারে, তখন নির্ণয় করে নিতে হবে। আমি এই জন্য আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। দেখেন, সিপি বাই সিভি সমান গামা আর সিপি মাইনাস সিভি সমান আর। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, সিপি সমান গামা সিভি মাইনাস সিভি সমান আর। সো সিভি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এই যে, তাহলে সিপি ইকুয়ালস টু গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, কোন গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, সেটা স্থির চাপ হোক স্থির আয়তনে হোক, শুধুমাত্র গ্যাসটা কত আণবিক তার উপরে ডিপেন্ড করে। সো কার্বন ডাই অক্সাইড গ্যাস নেন, এখন কার্বন ডাই অক্সাইড কয় পারমাণবিক? 3 পারমাণবিক গ্যাস। তাহলে যে কোনো 3 পারমাণবিক গ্যাসের জন্য সিপি এবং সিভি এর মান কিন্তু একই থাকবে।
অ্যাগেন বলতেছি যে কার্বন ডাইঅক্সাইড এটা একটা 3 পারমাণবিক গ্যাস। আমি যদি এখন 3 বা বহু পারমাণবিক গ্যাস নেই, সেটার জন্য গামা এর মান কত? সেটার জন্য গামা এর মান হচ্ছে 1.33। সো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য গামা হচ্ছে 1.33। তাহলে সিভি এর মান হবে 8.314 ডিভাইডেড বাই 1.33 মাইনাস 1, যা আসে সেটাই। আর সিপি এর মান হবে গামা আর 1.33 ইন্টু 8.314 ডিভাইডেড বাই 1.33 মাইনাস 1। সুতরাং শুধুমাত্র গামার মান জানলে, মানে হচ্ছে গ্যাসটা কত পারমাণবিক, সেটা জানলেই সিপি এবং সিভি এর মান বের করে ফেলা সম্ভব। আর সিপি সিভি এর মান কেন বের করা দরকার আমার? কারণ হচ্ছে একটু আগেই দেখতেছিলাম সিভি এর মান ছাড়া অন্তস্থ শক্তির কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা আমরা বের করতে পারবো না। ওকে, চলেন এখন আমরা অ্যাকচুয়ালি গ্যাসের যে তাপগতীয় সিস্টেমগুলো আছে সবগুলো সিস্টেম একটা একটা করে পড়ে ফেলতে পারবো। সো তাপগতীয় প্রক্রিয়া। মোট 5টা প্রক্রিয়া আছে। প্রথম প্রক্রিয়া হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস। দেখেন আইসোথার্মের বেলায় কি হচ্ছে, সমানভাবে উষ্ণ, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, তাপমাত্রা ধ্রুব। তাপমাত্রা ধ্রুব থাকলে ডিটি সমান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে ডি ইউ সমান এন সিভি ডিটি, এটা 0। অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হবে না। সুতরাং ডিকিউ সমান ডিডাব্লিউ। সম্পূর্ণ তাপ কাজে রূপান্তরিত হবে। তার মানে সমষ্ণ প্রক্রিয়া থেকে সবচেয়ে বেশি কাজ পাওয়া যাবে। সমষ্ণ প্রক্রিয়া হতে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়। আর এইখানে দেখেন ডিকিউ সমান ডিডাব্লিউ হয়ে গেছে। এখন ডিডাব্লিউ সমান কি? পিডিভি। সো এইখানে আমার কৃতকাজের যে পরিমাণটা, সেই কৃতকাজের পরিমাণটা ডাব্লিউ যদি আমরা বের করতে যাই, দেখেন ডিডাব্লিউ সমান হচ্ছে পিডিভি। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু, আবার আমরা জানি পিভি সমান কি? এনআরটি না? তাহলে পি ইকুয়ালস টু এনআরটি বাই ভি। সো পি ইকুয়ালস টু যদি এনআরটি বাই ভি হয়, এনআরটি বাই ভি ডিভি, আয়তন ধরেন ভি1 থেকে ভি2 পর্যন্ত চেঞ্জ হলো, তাহলে এনআরটি লন ভি পাবো ভি1 থেকে ভি2। সো এনআরটি লন ভি2 বাই ভি1, এটা হচ্ছে আমার সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ। তাহলে আমরা এখানে ডাব্লিউ ইকুয়ালস টু এনআরটি লন ভি2 বাই ভি1 পাচ্ছি। সুতরাং একটা সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজটা বের করতে পারবো যদি আমরা কি জানি, সমষ্ণ যেহেতু তাপমাত্রাটা তো ধ্রুব, তাহলে আয়তনের পরিবর্তনটা জানলে আমরা কৃত কাজ বের করতে পারবো। সো 1 নাম্বার সিস্টেম গেল। এবার আসেন 2 নম্বর সিস্টেমে, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, অ্যাডিয়াবেটিক প্রসেস। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যেটা হয়, রুদ্ধ মানে আবদ্ধ অবস্থায় আছে, সো পরিবেশের সঙ্গে তাপীয় আদান প্রদান হয় না।
আর পরিবেশের সঙ্গে তাপীয় আদান প্রদান ঘটে না বলে ডিকিউ সমান 0 হয়ে যায়, তাহলে দেখেন ডিইউ মাইনাস ডিডাব্লিউ এর সমান। সো আমার সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজটা ছিল সম্পূর্ণ তাপ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অন্তস্থ শক্তিটা কৃতকাজে রূপান্তরিত হয়। তাহলে এখানে আমরা লিখে রাখি অন্তস্থ শক্তি কাজে রূপান্তরিত হয়। এখন এইখানে অ্যাকচুয়ালি কি কি জিনিসপত্র লাগবে দেখেন, ডিডাব্লিউ সমান মাইনাস ডিইউ, আবার ডিইউ সমান এন সিভি ডিটি পেয়ে আসছে একটু আগেই, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস এন সিভি ইন্টিগ্রেশন অফ ডিটি টি ওয়ান থেকে টি টু। সো আমরা লিখতে পারি এন সিভি টি ওয়ান মাইনাস টি টু, কিন্তু সিভি সমান একটু আগে আবার পেয়ে আসছি আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু এন আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু। এটা গেল একটা ইকুয়েশন। এখন আরো কিছু ইকুয়েশন আছে যখন আমার অ্যাকচুয়ালি পি এবং ভি এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা জানি পিভি গামা সমান ধ্রুবক, তারপর টিভি গামা মাইনাস ওয়ান এটাও ধ্রুবক আসে। এই দুইটা আমরা জানি। সবসময় প্যাচ লাগে 3 নাম্বারটায়, 3 নাম্বার মুখস্থ করতে যাওয়া খুব ঝামেলার কাজ। আমি এই জন্য যেটা করি, আমার নিজের মুখস্থ থাকে না, আমি সুন্দরভাবে পিভি সমান এনআরটি বসাই দিই। দেখেন আমি যেটা করি, আমি সেটা দেখাচ্ছি। অল্প সময়ে 20 সেকেন্ড সময় এটা করা সম্ভব। সো পিভি গামা এটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন আমি জানি পিভি সমান এন আর টি। আমার উদ্দেশ্য টি এবং পি এর মধ্যে সম্পর্ক স্থাপন করা। তার মানে ভি এর জায়গায় আমি পি বাই টি বসাবো। এই যে দেখেন ভি এর জায়গায় পি বাই টি ইন্টু ভি সমান এন আর। সো আমি ভিটাকে রিপ্লেস করতে গেলে কি টি বাই পি বসাবো না? সো ভিটাকে রিপ্লেস করতে গেলে আমি বসাবো টি বাই পি গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সো মুখস্থ যেহেতু থাকে না, ঝামেলা যেহেতু হয়, তাহলে সুন্দর মতো পি ওয়ান মাইনাস গামা টি গামা সমান কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে ভুল হওয়ার চান্স নাই। সো পি ওয়ান মাইনাস গামা টি গামা সমান ধ্রুবক। তাহলে এইগুলা গেল হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম ইকুয়েশন গুলা, যে কি কি ইকুয়েশন অ্যাকচুয়ালি আসতে পারে। দুইটা গেছে, আরো 3টা প্রক্রিয়া আছে। সো 3 নাম্বার প্রক্রিয়া সম আয়তন প্রক্রিয়া। আইসোকোরিক প্রসেস। সো সম আয়তনে আয়তনটা সবসময় ধ্রুব থাকবে, আয়তন সবসময় ধ্রুব। তাহলে কৃত কাজ কত? 0। তার মানে ডিকিউ সমান সবসময় ডিইউ হবে। বস্তু শুধু অন্তস্থ শক্তির পরিবর্তন হবে, কৃত কাজ হবে না কোনো। এবং এই প্রক্রিয়াটা হয় হচ্ছে গাড়ি চলার সময় গাড়ির টায়ারে চলমান প্রক্রিয়া। আপনার গাড়ির টায়ারটা সব সময় একই পরিমাণ বাতাস নিয়েই চলতেছে। সো আয়তনের আসলে এখানে পরিবর্তন হওয়ার সুযোগ নাই। সো এটা সম আয়তন প্রক্রিয়া। 4 নাম্বার সিস্টেম ইকুয়েশন হচ্ছে সমচাপ প্রক্রিয়া, আইসোবারিক প্রসেস। সো সমচাপের বেলায় চাপটা সবসময় সমান আছে, তার মানে চাপ ধ্রুব। এখন চাপ যদি ধ্রুব থাকে, ধ্রুব চাপে আমার অ্যাকচুয়ালি আয়তনটা কি হতে পারে?
পরিবর্তন হতেই পারে। সো অ্যাকচুয়ালি সমচাপ প্রক্রিয়ায় অনেক বেশি কাজ করা সম্ভব। আপনি ইচ্ছা মতো তাপ দিতে পারবেন যেহেতু চাপের পরিবর্তন হচ্ছে না। এটার সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে প্রেসার কুকার। আপনি প্রেসার কুকারে ইচ্ছা মতো যত তাপই দেন না কেন, প্রেসার কুকারের উপরের যে ভালভ আছে ওই ভালভ দিয়ে অ্যাকচুয়ালি হুইসেল আকারে গ্যাসটা বের হয়ে যাচ্ছে, এক্সট্রা আয়তনের গ্যাস বের হয়ে যাচ্ছে, যাতে করে ভিতরে চাপ কি থাকে, ধ্রুব থাকে। সো চাপ ধ্রুব থাকলেও আয়তনটা কি হয়, পরিবর্তন হয়। অ্যাকচুয়ালি 4 নাম্বার প্রসেস থেকে ম্যাথ আসার 3, 4 এগুলো থেকে ম্যাথ আসবে না, এগুলো হচ্ছে এমসিকিউ ইনফরমেশনের জন্য মনে রাখেন। কারণ এই গাড়ি চলার সময় গাড়ির টায়ারের চলমান প্রক্রিয়াটা কি প্রক্রিয়া, এটা অ্যাকচুয়ালি 1 বছর বুয়েট ভর্তি পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন আকারে ছিল। সো লাস্ট হচ্ছে চক্রীয় প্রক্রিয়া, সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসে আপনি যেখান থেকে যাত্রা শুরু করবেন সেখানেই আবার ফেরত আসবেন। তাহলে যেখান থেকে যাত্রা শুরু করতেছেন সেখানেই যদি ফেরত আসেন, আপনার অন্তস্থ শক্তির পরিবর্তন 0 হয়ে যাবে শেষ পর্যন্ত। কারণ কি, আপনি দেখেন এ থেকে যাত্রা শুরু করে বিতে গেছেন, আবার বি থেকে এতেই ফেরত আসছেন না, তাহলে পুরো প্রক্রিয়ার মধ্যে আপনার অন্তস্থ শক্তি একবার বাড়ছে আবার কমে, মোট অন্তস্থ শক্তির পরিবর্তনটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো যদি কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে আমরা রিটার্ন করি, সেক্ষেত্রে এটা হয়ে যাবে চক্রীয় প্রক্রিয়া। এখন একটা জিনিস মনে রাখতে হবে, চক্রীয় প্রক্রিয়ায় ডিউটা 0, আবার সমষ্ণ প্রক্রিয়াতেও তো ডিউটা 0। তাহলে কি সমষ্ণ প্রক্রিয়া চক্রীয় প্রক্রিয়া এক? অ্যান্সার হচ্ছে অবশ্যই না। সমষ্ণ প্রক্রিয়ায় রিটার্ন পাথের কোনো ব্যাপার নাই, প্রক্রিয়াটা একমুখী। কিন্তু এই যে চক্রীয় প্রক্রিয়াটা দ্বিমুখী, এ থেকে বিতে যাবে আবার বি থেকে এতে আসবে, এটার সঙ্গে সমষ্ণ প্রক্রিয়ার সম্পর্ক নাই। আমি অন্যভাবে বলি, ধরেন আপনি প্রথমে পানি নিলেন, পানিকে ফুটন্ত পানিতে পরিণত করলেন, করার পরে ওইটাকে আবার ঠান্ডা করে পানিতে রূপান্তর করলেন। সো একবার হিট দিছেন, একবার হিট সরায় নিছেন, পুরোটা মিলিয়ে আপনার চক্রীয় প্রক্রিয়া। এখন যখন হিট দিচ্ছেন তাপমাত্রা একরকম, হিট সরায় নিচ্ছেন তাপমাত্রা অন্যরকম না, তাহলে এখানে কি তাপমাত্রা ধ্রুব আছে? ধ্রুব নাই। সো শুধুমাত্র এই ডিউ সমান 0 দেখেই মুগ্ধ হয়ে যায় না, আরে ডিউ সমান 0 পাওয়া গেছে, এটি তো সমস্ত প্রক্রিয়া না। চক্রীয় প্রক্রিয়াটা সেটা কখনোই সমষ্ণ প্রক্রিয়া না। এখানে গোটা সিস্টেমটার কারণে অন্তস্থ শক্তির পরিবর্তনটা শূন্য হবে। সো এই হচ্ছে আমাদের তাপগতীয় প্রক্রিয়াগুলার ডিটেলস। সো আজকে হচ্ছে এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এই জিনিসগুলোকে ইউটিলাইজ করতে শিখবো এবং সেইগুলা থেকে ইনশাআল্লাহ ম্যাথ করতে শুরু করব।